অরাপ তৈরি হয়ে ঘড়ির হ্যাটিস্কোপ গলায় ঝুলিয়ে নিল। বাজে সকাল 7:30। সে আজ তাড়াতাড়ি যাবে ছুটি নেওয়ার জন্য। পাশ ফিরে একবার আরুকে দেখে নিল, যে ল্যাপের ভিতর থেকে শুধু চোখ দুটো বের করে তাকে টুকুর টুকুর করে দেখছে। ওভাবে দেখলে তো নজর লেগে যাবে। আরাব দুষ্ট হাসি দিয়ে বলল, সেটাই ভাবছি, আমি দেখলে নজর লেগে যাবে তো। কাকে দেখানোর জন্য এমন সাজগোজ করে যাচ্ছেন? নির্লজ্জ আরও দিন দিন হিংসুটে আরো হয়ে যাচ্ছে। ব্যাপার কি? আরাব গলায় মাপলার বাঁধতে বাঁধতে বলল, এমন সুদর্শন ডক্টরের বউয়ের যে কত চিন্তা, তা আপনি বুঝবেন না। আমার জায়গায় থাকলে আপনি বুঝতেন। আরু লেপের ভেতর থেকে ঢং করে বলল, ঠান্ডায় সে বের হচ্ছে না। তাই না? বলে অরাব আরুর মুখের উপর দিয়ে লেপ সরিয়ে নিজের ঠান্ডা দুটো হাত আরুর ফোলা ফোলা গালে চেপে দিল। আরু ঠান্ডায় চেঁচিয়ে উঠল। নির্দয় ডাক্তার, আপনি ঠান্ডা কেন দিচ্ছেন? আরু কাঁদো কাঁদো হয়ে বলল। অরাব কোনো প্রতি উত্তর করলো না। আল গোছালো, আরুর চুলের গোছা ধরে মুখের কাছে নিয়ে আসলো। আপনার রান্না অনেক মজা হয়েছিল গতকাল। জানলেন কিভাবে আমার চিংড়ি মাছের ভরা পছন্দ? প্রিয়ম ভাইয়া বলেছিল। বাবা, দেবর ভাবির মধ্যে এত জমে গেছে। অরাব আশ্চর্য হয়ে বলল। আরু চমৎকার হেসে মাথা নাড়ালো। অরাব তার হাসি মুখের কারণ ফোলা গাল দুটো আরো ফুলে যাওয়ার গাল দুটোতে ঠোঁট চেপে দিল। আমার বউ আর ভাই দুটোই এক জাতের, সারাদিন ঘর মাতানোর ধান্দা তাদের। আরুর নাকে নাক ঘষে ক্ষীণ কণ্ঠে বলল অরাব। তো আপনার মতো গুমড়োমুখ নিরামিষ হয়ে ঘুরবো নাকি? আরু ছটফট করে বলে উঠল। এসবও প্রিয়ম বলেছে তাই না? আমি আর প্রিয়মের ঠোঁটের আগায় থাকে সবসময় এই কথা, কিন্তু আপনি এই কথা কেন বললেন? নিরামিষ না আমিষ তার এখনো সন্দেহ আছে আপনার? চাইলে আপনার সন্দেহ দূর করতে পারি। অরাব ভ্রু নাচিয়ে গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো। না না, ভুলে বলেছি। আরু তৎক্ষণাৎ লেপের ভিতর নিজের মাথাটা ঢুকিয়ে বলল। ভুলে বললেই ভালো, এখন আমার সময় নেই, নইলে দেখিয়ে দিতাম। বলে ওরা বেরিয়ে যেতে যেতে বলল। অরব শুনুন। বলুন। অরাব দরজার ওপাশ থেকে একটু মাথা বের করে বলল। আপনি একটা নিরামিষ গুমড়োমুখ লোক। বলে খিলখিলিয়ে হেসে দিল আরু। অরাব চোখ পাকিয়ে তাকালো আরুর দিকে। সারাদিন খেয়ে দিয়ে শক্তি বানান, রাতে দেখাবো আপনাকে নিরামিষ কত প্রকার আর কি কি। ফাজিল দেবরের ফাজিল ভাবি। বলে অরাব মৃদু হেসে পা বাড়ালো নিজের গন্তব্যে। পেছন থেকে আরুর হাসির শব্দ তার কানে ঠিকই পৌঁছালো। সে সত্যি গোমরা মুখো, ঠিক তার বাবার মতো। আর প্রিয়ম একদম তার মায়ের মতো ছটপটে চঞ্চল। আগে সেও অনেক চঞ্চল ছিল, কিন্তু একবার ছোটবেলায় সে বাবার প্রাইমারি স্কুলে পড়াকালীন একজনের বাড়ির তেঁতুল চুরি করেছিল সে। তার জন্য তার বাবা তাকে হাত পা বেঁধে পিটিয়েছিল। তারপর থেকে কোনোদিন তার চঞ্চলতা প্রকাশ পায়নি। সারাদিন পড়াশোনা নিয়ে থাকতো। এখন যা একটু পায় তা প্রিয়মার আরুর কাছেই প্রকাশ পায়। তারপরেও এরা দুজন তাকে নিরামিষ বলে। ফাজিল দুটো ক্যাঙ্গারুর 2 নম্বর যমজ বাচ্চা প্রিয়মার আরু। এদের দেখে নিবে। আরু লেপের ভিতরে বসে হাসছিল, কিন্তু নিচ থেকে সবজিওয়ালার হাত কানে আসতে তরতরিয়ে লেপ থেকে বের হয়ে বারান্দায় দৌড় দিল। সংসারের টানাপোড়েনে তার শীতও আর থাকে না। চাচা, তাজা টমেটো আছে? আরু হাত ছেড়ে বলল। টমেটো তো তাজাই আম্মু। বুড়ো সবজিওয়ালা ভ্যান থামিয়ে পান খাওয়া লাল লাল দাঁত কেলিয়ে বলল। আরও ভাবলো সে হয়তো ভুল বলেছে, টমেটো হয়তো তাজাই হয়, কিন্তু বুড়ো লোক যে তাকে টুপি পরাচ্ছে সে তা ধরতে পারলো না। এইসব বিষয়ে সে মোটেও কিচ্ছু জানে না। ও আচ্ছা, টমেটো, কাঁচামরিচ, গাজর আর কুমড়ো দিবেন, ভালো দেখে দিবেন কিন্তু। আরও বিজ্ঞদের মতো করে বলল। অরাব তার টাকার ব্যাগ ফেলে গিয়েছিল, রাস্তার মোড়ের মাথা পর্যন্ত গিয়েছিল, আবার ফেরত আসলো। কিন্তু সে আশ্চর্য হয়ে গেল, আরো দোতলায় বসে চিৎকার করে করে সবজি কিনছে। এই মেয়ের মুখ আজ ছোট করতে হবে, যেখানে এখানকার কেউ এমন চিৎকার করে সবজি কিনে না, আর এই মেয়ে কিনা ইচ্ছে করছে চাপড়ে দাঁত ফেলে দিতে। এই মেয়ে, এই ঘরে ঢুকুন বলছি, নইলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব বলে দিলাম। অরাব নিচে বসে আঙ্গুল আরুর দিকে তাক করে বলল। আরো চমকে গেল অরাবকে দেখে। এই আপদ কোথা থেকে আসলো? তার সংসারের জন্য টুকিটাকি জিনিস নিজ হাতে কিনতে ভালো লাগে, কিন্তু এখন নিশ্চয়ই তাকে বকবে আর বলবে একজন ডাক্তারের বউ কি করে এমন করে।
উপরে এসে আরুর হাত টানতে টানতে ঘরে নিয়ে আসলো। এই মেয়ে, আপনার মাথা খারাপ? এভাবে দোতলায় বসে চিৎকার করে সবজি কে কেনে? সবাই কি বলবে? ডাক্তারের বউ কিনে এভাবে চিল্লায়। আপনার বাজার নাই আমাকে বলতেন, আমি করে দিতাম। অরাব মাথা ঝাঁকিয়ে বলল। আমার ভালো লাগে সবজি কিনতে। আরু কাচুমাচু করে বলল। কি সবজি কেনার মধ্যে ভালো লাগা রয়েছে? অরাব মুখ বিকৃত করে বলল। আপনি বুঝবেন না, মহিলাদের সংসার সাজাতে ভালো লাগে। আরু ঠোঁটে ঠোঁট চেপে বলল। কপাল তার কুঁচকানো। অরাব দীর্ঘশ্বাস ছাড়ল। এরই মধ্যে সে মহিলা হয়ে গেছে। নিচে গিয়ে সব সবজি কিনে দিল। আরু বেজায় খুশি হয়ে গিয়েছে। অরাবের গলা জড়িয়ে ধরে ঠোঁট চাপলো। অরাবের নাকের ডগায় সেটা ঠান্ডায় লাল হয়ে আছে। অরাব এক হাতে আরুর কোমর আঁকড়ে ধরল। কিছুক্ষণ স্ত্রীর হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে রইল। তার মিষ্টি বউটা আগে আসলো না কেন তার জীবনে? পরপরই ভাবলো তার বউ এতদিন ছোট ছিল তাই। আলতো হেসে হাসপাতালের উদ্দেশ্যে আবার রওনা দিল। মহলের দ্বিতীয় তলার পেছনের দিকে এক বিশাল বারান্দা রয়েছে। এখানে সাধারণত মহলের মহিলারা আসর জমায়। ভীষণ সুন্দর প্রকৃতি বিলাস করা যায়। এখান থেকে ফুলে ফুলে ভরপুর বাগান, দিঘির পানির কলকল আওয়াজ যেন প্রকৃতিটাকে আরো রোমাঞ্চকর করে তোলে। আলিয়া সেখানে আনমনা হয়ে বসে মেয়ে আর স্বামীর চিন্তায় ধ্যানমগ্ন। আরে বড় ভাবি যান যে, এমন মুখ কালো করে বসে আছেন কেন? মেয়েদের এত মাথায় তুলবেন আর তারা নাচবে না, তা কি করে হয়? অনিরূপের আম্মি রসিয়ে রসিয়ে খোঁচা দিয়ে কথাগুলো বলল আলিয়াকে। আলিয়া খোঁচাগুলো গিলে নিল। এমন কথা সে কম শোনেনি এরিজোনা বাড়ি থেকে পালানোর পরে। আরিয়ার চোখের কার্নিশ ভরে উঠল। তার মেয়েটা তাদের গর্ব ছিল। আজ তার জন্যই কিনা তাদের এমন অপদস্থ করার সুযোগ পাচ্ছে। এরই মধ্যে প্রহরীদের শোরগোলের তিনজনে সেদিকে পা বাড়ালো। কি হয়েছে, এত শোরগোল কেন হচ্ছে? আলিয়া একজন দাসীকে জিজ্ঞেস করলো। ক্ষমা করবেন রানীমা, সাদ্দাম সাহেবকে কারাগারে নেওয়া হচ্ছে, তাই এত শোরগোল। দাসী নতমুখে উত্তর করলো। অনিরূপের আম্মি মুখ থেকে আর্তনাদ বের হয়ে গেল। আলেহা আর শাহেদের স্ত্রীও স্থবির হয়ে গেল। রাজপরিবারের সকলে এই প্রথমবার এমন দৃশ্যের সাক্ষী হলো যেন। কি বলছো? তোমাদের সাহস দিকে আমি অবাক হচ্ছি। মহামান্য যদি জানে তার সহোদরকে এই কালকুটুরিতে কারাগারে পাঠানো হয়েছে, তো তিনি নিজ হাতে তোমাদের সকলকে হত্যা করবে। অনিরূপের মা উন্মাদের মতো করে গর্জে উঠল। প্রহরীদের উদ্দেশ্যে সারা বধনে যার অলংকারে অলংকারে ঝিকিমিকি করছে। মহামানবের আদেশেই আমরা এমনটা করেছি। ইতিমধ্যে সাদ্দামকে কারাগারে পাঠানো হয়ে গেছে। অনুরূপের মা থপ করে কেদারায় বসে পড়ল। অনুরূপের মা কোন অপরাধে? স্তব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো। তাহলে কি নবাব সব জেনে গেছে? না না, অনুরূপের মা নিজেকে শান্ত করে বলল। নবাবের অনুমতি ব্যতীত অনিরূপ সাহেব রাজকুমারী এরিজোনার তৈলচিত্র প্রকাশ করেছে তাই। প্রহরীরা বলল। আলেয়ার ভেতরটা কেঁপে উঠল যেন। তার মেয়েটা জীবিত ফিরতে পারবে তো? নবাবের উপর যে আজ পর্যন্ত কতবার আক্রমণ করেছে তার ইত্যা নেই, তবে বছরখানেক ধরে একটু কম। তাতে যেন সংখ্যা আরো বেড়ে গেছে। নীরব ঘাতক যে বড় ভয়ঙ্কর। নিজের পুত্রকে একটা ভালো শিক্ষা দিতে পারলেন না? মেজভাবি অনিরূপ তো দেশের তার মায়ের কোলে ছিল, আমার মেয়েটা নয়, বিদেশ ছিল, তাই তার উচ্ছন্নে যাওয়া মানা যায়। কিন্তু আপনার পারিবারিক শিক্ষা, এর কেমন দশা যে আপনার স্বামীকে কারাগারে নিয়ে ছাড়ল। আমার সত্যিই লজ্জা করুণা দুটোই হচ্ছে আপনার সন্তানেদের এমন অধঃপতন দেখে। আলিয়া হালকা হেসে কথাগুলো বলে পা বাড়ালো। তার কোল খালি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে কেন? মাতৃত্বের সে কি মধুর সুখ যা প্রথমবার এরিজোনা তাকে দিয়েছিল। কাতরত স্বামীকে তাজ্জুদের নামাজে কাঁদতে দেখেছে শুধুমাত্র একটা সন্তানের জন্য।
আরে ওখানে চুলগুলো অমন খাড়া খাড়া এঁকেছিস কেন? ওখানে চুলগুলো তো নামানো। মিতু রুসিফাকে ধাক্কা দিয়ে বলল, যে কিনা মনোযোগ দিয়ে মাস্টার মশাইয়ের চিত্র আঁকছে। লামহার মিতু তাকে দিক নির্দেশনা দিচ্ছে, এখানে এমন হবে, ওখানে অমন হবে। তারা এখন কলেজে আছে আর প্রিয়ম তাদের ক্লাস নিচ্ছে, কিন্তু অবুঝ মনে বেকুব নারী তিনজন সশরীরে উপস্থিত মানুষটাকে না দেখে তার চিত্র আঁকছে। রুসিফা মিতুর কথা মতো চুলগুলো নামিয়ে আঁকলো। মাস্টারমশাইয়ের সোয়েটারটা তো ঢিলা ঠাড়া, তুই এত চিপা চাপা আঁকলি কেন? ঠিক কর ওটা। লামহা বিরক্ত হয়ে বলল, সে কখন থেকে আঁকছে তাও শেষ করতে পারছে না। মাস্টার মশাই দেখলে নিশ্চিত তাদের এক পায়ের উপর কান ধরে দাঁড় করিয়ে রাখবে। অনেকক্ষণ পরে যখন তিনজনের সফল হলো নিজেদের কাজে, তিনজনই বিশ্বজয়ের দৃষ্টি নিয়ে সামনে তাকালো, কিন্তু সেই দৃষ্টি আতঙ্কে পরিণত হতে বেশি সময় নিল না। প্রিয়ম বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে তাদের সামনে। মিতুর চেহারা কাদো কাদো হয়ে গেল, আর রুসিফা সে অপরাধীর দৃষ্টি লুকিয়ে নিচে তাকালো। এই চোখ আর উঠবে না। এদের মধ্যে রইল লামহা, সে বান্ধবীদের এমন পরিবর্তন দেখে দুবার গালি দিতে ভুলল না। এত ভয় পাওয়ার কি আছে? সে চমৎকার হাসি দিয়ে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, ক্লাস থেকে বেরিয়ে যাই মাস্টারমশাই। দাঁড়িয়ে হেলে তুলে জিজ্ঞেস করলো। প্রিয়মের ইচ্ছে করছে তিনটাকে ঝুলিয়ে পেটাতে, কিন্তু পারছে না। রাগ গিলে নিল কিছুটা। হাত বাড়িয়ে খাতাটা নিয়ে একবার চিত্রটার চোখ বুলিয়ে রুসিফার দিকে তাকালো, দৃষ্টি লামহার দিকে সরিয়ে বলল, ক্লাসের সামনে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকুন তিনজনে। ব্যাস, তিনজনের মুখ এবার বিকৃত হয়ে গেল। এটা বেশি হয়ে গেছে। তাদের দেখে সবাই হাসবে এখন। তার চেয়ে বের করে দিত, একটু ঝালমুড়ি খেয়ে আসতো। তাই এই মাস্টার মশাইয়ের জন্য সম্ভব নয় সব সময় তাদের বাজেভাবে জব্দ করে। আরও আমাদের প্রেম কাহিনীতে অসাধারণ কিছু ছিল না? একটা সাধারণ প্রেম কাহিনী, যেটাতে না ছিল কোনো রোমাঞ্চকর প্রাকৃতিক বিলাসের বর্ণনা, না ছিল পেছন পেছন ঘুরে পাগলা প্রেমিকদের মতো ভালোবাসার স্বীকারোক্তি করা, না কোনো আকস্মিক দুর্ঘটনায় আমি আপনার প্রেমে পড়ে, কিংবা দামি দামি উপহার দিয়ে আপনার মন জয় করার প্রচেষ্টার দেয়ালের আমার ছোট্ট ঘরটাতে দিনের পর দিন একসাথে থাকতে থাকতে আপনার প্রত্যেকটা কাজে কথায় বিরক্ত হতে হতে একটা সময় মনে হলো এইগুলো আমার বিরক্তি নয়, আমার মুগ্ধতা। আপনার প্রতি করা সব বিরক্তি আমার মনে আপনার একটা পাকাপোক্ত জায়গা তৈরি করে নেয়। পরে বুঝলাম আমি তো কখনো আপনার উপরে বিরক্ত ছিলামই না। ওটা আপনাকে ধীরে ধীরে ভালোবাসার প্রথম ধাপ ছিল। বিপদে আশ্রয় দেওয়ার সেই মেয়েটিতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তার জোর খাটিয়ে আমার কাছে আবদার করা, আমার জন্য রান্না শেখা, রান্না করে অপেক্ষা করা, এগুলো আমি আম্মি ব্যতীত কখনো কারো কাছে পাইনি। দিনের অন্তভাগে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম তখন আপনি হাসি মুখে আমার জন্য খাবার গরম করতেন। খুনসুটিময় মুহূর্তগুলোতে আপনার ন্যাকা কান্নাও আমার কাছে কোনো সুমধুর ছন্দ সুর মনে হতো। দুজনের মধ্যে দূরত্ব বজায় থাকলেও মন দুটো আমাদের সবসময় একসাথে থাকতো। এগুলোকে কি বলবেন? রক্ষক রূপে ভক্ষক আমি, নিজেরও তাই মনে হতো। তারপর যখন আপনাকে অবহেলা করার চেষ্টা করলাম তখন মন মস্তিষ্ক দুটোই যেন আন্দোলন শুরু করে দিল, যার পরিণতি আজ আপনি আমার স্ত্রী। ভীষণ ভালোবাসি সে আরোকে, যার হাতটা প্রথমবার আঁকড়ে ধরেছিলাম রিকশায়। মনে হয়েছিল যেন মেয়েটির উপর শুধুমাত্র আমার অধিকার, তার খেয়াল রাখা আমার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে আমার জীবনে আসার জন্য, পরিবার ব্যতীত কাউকে অরাবের হাসির কারণ বানানোর জন্য, অদক্ষ হাতটাকে আমার জন্য দক্ষ হাতে পরিণত করার জন্য। এই অরাবের জীবনের সমস্ত সুখ আপনার চরণে রেখে দিলাম, যত্নে গড়ে নেবেন। আগামীকাল একটা নতুন খুনসুটিময় পরিবারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। আপাতত এই ছোট্ট উপহার গ্রহণ করুন মিষ্টি মেয়ে। বিকেলে তৈরি হয়ে থাকবেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘুরতে নিয়ে যাব, যেখানে সবুজ ঘাসের উপর এক হাত দূরত্ব বজায় রেখে বসে থেকে নিজেদের অনুভব করায় মগ্ন বহুত কপোতের দেখা মেলে। পটলকে তো চেনেন, এসে আপনাকে গজরা দেওয়া যাবে। আলমারির দ্বিতীয় ড্রয়ারে টাকা আছে, নিজের মন মতো যা ইচ্ছা নিয়ে নেবেন। আর শুনুন, অপেক্ষা করবেন কিন্তু একসাথে রিকশায় ঘুরবো হাতে হাত রেখে। ইতি আরু রাউরাব। ঠোঁটের কোণে হাসি, চোখে তার পানি নিয়ে চিঠিটা পড়ল। আরও আলমারিতে রাখা 3.5টা বুকে চড়িয়েই ধরল।
তার অরাবের দেওয়া সব কিছু তার জন্য অমূল্য। ঘর গোছাতে এসে এগুলো পেল। চোখের পানে মুছে অরাবের জামা কাপড় ভাঁজ করে রাখতে লাগলো। সে তার মুখে তার তৃপ্তির হাসি, তার জীবন সঙ্গী হিসাবে অরাবকে পাওয়া। হঠাৎ করে ঘরে কড়া নাড়ার শব্দে আরও দৌড়ে গেল। নিশ্চয়ই পটল এসেছে গাজরা নিয়ে। 7 বছরের এক পা ছোট ছেলে, অথচই ফুল বিক্রি করে পড়াশোনা না করে ঠিক করলো একদিন এই পটলও স্কুলে যাবে, আর সে সব কিছু ব্যবস্থা করবে। দরজা খুলতেই যেন নিজের জীবনের চরম বিদঘুটের সত্যের সম্মুখীন হলো। সময় আর তার সঙ্গ দিল না। সময় ফুরিয়ে এসেছে বুঝতে পেরে বুকের ভিতরটা গলা কাটা মুরগির মতো ছটপট শুরু করলো। তবুও বাহিরে তা প্রকাশ পেল না। যেন এক ইস্পাতের আস্তরণ লেপটে গেল নরম তুলতুলে আরুর বদনে। কপালের ভাঁজগুলো যেন নিমিষে মিলিয়ে গেল। চেহারায় নমনীয়তার বদলে গিয়ে দাম্ভিকতা শক্ত হয়ে গেল চোয়াল। শির দ্বারা সোজা হয়ে চোখের নরম দৃষ্টিতে ছেয়ে গেল এক হিংস্র প্রখরতায়। এই যেন সামনের ব্যক্তির কামনীয় রূপ। কাঙ্ক্ষিত এই রূপে যেন তাকে আশা করেছিল। অনিরূপ মুগ্ধ হয়ে দেখল এরিজনার এমন পরিবর্তিত রূপ। তার জীবনে মনে হয় এই চাহনি প্রথম। কাউকে সে এই প্রথমবার দেহে লুকায়িত অন্তরে মোহনীয় দৃষ্টিতে দেখল, তাও আবার কোনো নারীকে। নিজের এই পরিবর্তন অনুরূপের হাস্যকর ঠেকল। তবে সম্মুখে এই রমণী যেন রানী হওয়ার জন্য জন্ম রাজবংশের। এমন কোনো নারী নেই যে নারীর সত্তা এত ভিন্ন দেহবয় ও আচরণেও লম্বায় তুলনামূলক সারফারাজ আর তার কাত অবধি, যা তাদের পরিবারের এমন কোনো নারীই নেই। তেমন চেহারার ধরন ও সৌন্দর্য যেন উপচে পড়ছে তার মাঝে মধ্যে। মনে হয় পাক পবিত্র এই মহারাজ সারফারাজ নিশ্চয়ই কোনো জায়গায় ঘোল খেয়ে এসেছে, যার ফলস্বরূপ এমন কন্যা সন্তানের পিতা। সে আজ তা না হলে 7 বছরেও যার বাচ্চা হয়নি, তার 7 বছর পরে বাচ্চা কোথা থেকে আসবে? মজা পেল নিজের এমন চিন্তায়। রাজকুমারী এরিজনা যে আদাব আদাব, কি হাল করছেন নিজের? বিশ্রীর নাটকীয় ভঙ্গিতে কুর্নিশ জানালো অনিরূপ আরুকে। মুখে তার লেগে আছে হাসি। কেউ যা করতে পারল না 1.5 মাসে, সে মাত্র 13 ঘন্টায় করে দেখালো। মূর্খ নবাব। আরও কিছু বলল না। হঠাৎ করেই যেন ভিতরের নমনীয় সত্তাটা গায়েব হয়ে গেল, যেটাতে শুধু অরাবের বিচরণ ছিল। অনিরূপ মৃদু হেসে ঘরের ভিতরে উকি দিল। এখানে যে কোনো পুরুষের বাস রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত পরপুরুষের ঘরে কিনা রাজকুমারীর দেখা মিলল। লানত দিব নাকি প্রশংসা করব রাজপরিবারের রাজনীতির পালন করার জন্য? অনিরূপ পিছলে হেসে বলল, সবাই আপনার মতো কিট নয় ভাইজান। নোংরা চিন্তা ভাবনাগুলোর প্রয়োগ সঠিক জায়গায় করুন, নয়তো আপনাকে বুদ্ধি প্রতিবন্ধী মনে করব। আরও ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলল, কণ্ঠে তার তেজ। অনিরূপের যেন আজ কোনো কিছুই গায়ে লাগছে না। সে আস্তে করে নিজের মাথা আরুর কানের কাছে নিয়ে গেল। ধীরে ধীরে সে আরুর বক্ষ দেশ পর্যন্ত নিজের মুখ নামালো। স্পর্শ তেমন লাগলো না, কিন্তু আরুর দেহ যেন শক্ত হয়ে গেল। তবুও সেই অনড় রইল। তোমার গা থেকে পুরুষালী গন্ধ আসছে এরিজনা, অথচ তুমি কিনা আমাকে চরিত্রহীনের উপাধি দিয়ে বিয়ে ছেড়ে পালালে। এটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি জান। কত লজ্জিত হতে হয়েছে আমাকে। তবে এখন তুমি আর আমি সমান সমান হয়ে গেছি। আমি এক অশুদ্ধ পুরুষ, তুমিও এক অশুদ্ধ নারী। চলো, এখন তো বিয়ে করতে সমস্যা নেই। চলো চলো, গতকাল ধরে উপোস আছি, জানলে তোমারও দুঃখ লাগবে আমার জন্য। অনিরূপ আরুর হাত ধরে টানতে টানতে বলল, কিন্তু আরুকে এক চুলো নড়াতে পারল না। সে স্থির দাঁড়িয়েই আছে। কি হলো, আসবে না? এত প্রেম কার সাথে ছিলে আমি এখনো জানতে পারিনি, কিন্তু জেনে যাব। চিন্তা করো না, অনিরূপের জিনিসের দিকে নজর দেয় দেহ থেকে মাথা আলাদা করে দেব। সবচেয়ে সহজ শাস্তি রাজকুমারী এরিজনাকে খুশি করেছে বলে কথা, নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে। আপনার বুকের ক্ষতটার কথা বারবার ভুলে যান কেন ভাইজান? যে নারী তার সম্মান বাঁচানোর জন্য আপনার মতো বলিষ্ঠ পুরুষের দেহে এমন গভীর ক্ষত বানাতে পারে, সে নারী তার স্বামীকে রক্ষা করার জন্য কারো কলিজা কেটে টুকরো টুকরো করতে পারে। তাই নির্বোধের মতো কথা বলবেন না। আরও মৃদঙ্গ হেসে দৃঢ় কণ্ঠে বলল, রাগের সময় তার অতি শান্ত মস্তিষ্ক। ক্ষমা করবেন মহামানিত্যা, আমার ভুল হয়ে গেছে। এখন দয়া করে মহলে ফিরে চলুন। আপনাকে এভাবে দেখে আমার বুকের ভেতরটা জ্বলছে। নবাব সারফারাজ কন্যা ওরফে অনিরূপের হবু স্ত্রী নাকি এই দশা,
নিজেকে অন্যের স্ত্রী বলার শাস্তি পরে দেব। হ্যাঁ, এখন চলুন। অনিরূপ বিকৃত মুখে পিছলে স্বরে কথাগুলো বলল। উনি যতক্ষণ না আসছে ততক্ষণে আমি এখান থেকে এক পাও নড়বো না। আপনি বরং বসুন, আমায় ফিরতে হবেই, একদিন না একদিন ফিরতে হবেই। আরও সোফায় ইশারা করে বলল। অনিরূপ সোফার দিকে একবার নজর দিয়ে বলল। এই 2 টাকার সোফা অনিরূপের ভর নিতে পারবে না রাজকুমারী। এখন আপনি নিজে বের হবেন নাকি আমি আমার পন্থায় বের করব? অনিরূপ চোয়াল শক্ত করে বলল, চোখ থেকে যেন তার ফুলকি বের হচ্ছে। আপনি জানেন আপনি আমার উপর কোনো জোর করতে পারবেন না, তাই এই ভিত্তিহীন দুঃসাহস দেখাতে আসবেন না। যতক্ষণ না আমি চাই আমায় আপনি নাড়াতেও পারবেন না। অনিরূপের চোখে চোখ রেখে বলল আরও। আপনি আসছেন আমাদের সাথে রাজকুমারী? কারোর হাসকি গলার আওয়াজে আরো চমকে উঠল। মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল প্রতিটা মেয়ের পছন্দের ডাক। অনিরূপ নিজেও চমকে উঠল। চাচা যান এখানে আসলো কিভাবে? হাসপাতালে আজ আনন্দের শেষ নেই সবাই। হেসে ইয়ার্কি করে হাসি খুশি মনে কাজ করছে। তার কারণ হলো তারা আজ প্রথমবারের মতো নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, যা অতি আনন্দের। আর এই কৃতিত্ব একমাত্র তাদের বড় সাহেবের। আরও একটা কারণ আছে, আজ প্রতিটা কর্মসংস্থানে রাজকুমারী এরিজোনার তৈলচিত্র ঝুলানো হবে। ভাবির রানীকে দেখবে, সবাই উৎসাহিত। অরাব হাত ধুয়ে অপারেশনের পোশাক খুলে পাশে দাঁড়ানো নার্সের দিকে তাকালো, যার কোলে একটা ফুটফুটে কন্যা সন্তান, যে অরাবের হাত ধরে কিছুক্ষণ আগে দুনিয়াতে আসলো। হাত বাড়িয়ে বাচ্চাটিকে কোলে নিল। অরাব ফোলা ফোলা লাল লাল গাল দুটোতে 2 আঙ্গুল দিয়ে চাপ দিল। মনে হয় 1 ইঞ্চি ঢুকে গেছে তার আঙ্গুল। বাচ্চাটা চরম বিরক্তি নিয়ে সদ্য ফোটা চোখ খুলে অরাবকে দেখলো। কি মনে করলো কে জানে, পাতলা ঠোঁট 2খানা ছড়িয়ে হেসে দিল। পরপরই আবার ঘুমে তলিয়ে গেছে। অরাবের যেন খুশির অন্তর নেই। নিজেও হেসে দিয়ে বাচ্চাটার ছোট্ট গালে একটু ঠোঁট ছোঁয়ালো। তারপরে নিয়ে বের হয়ে গিয়ে বাচ্চাটিকে তার বাবার কোলে দিল। শুধু নামে মাত্র স্বামী হলেই হয় না, স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হয়। গর্ভাবস্থায় প্রতি মাসে মাসে ডাক্তারের শরণাপন্ন হতে হওয়া, সেখানে আপনার হুজুরের বা কবিরাজের কাছে যাবেন, আর প্রসব বেদনা শুরু হলে দাইয়ের শরণাপন্ন হবেন। বাচ্চাটা পেটের ভেতরে আদৌ সঠিক অবস্থানে আছে কিনা তা না জেনে নর্মাল ডেলিভারি শুরু করে দেন, যার ফলে আজ এই বাচ্চা আর তার মা দুটোই জীবন থেকে হাত ধুয়ে বসত। আপনার কি? আপনি 3 দিন কান্না করতেন, তারপর 1 মাসের মাথায় আপনার মা আপনাকে আবার বিয়ে দিয়ে দিত। আপনি মজতেন 90 স্ত্রীতে, আর এই নিষ্পাপ জান দুটো পরিচিত হতো সমাজের নিকৃষ্ট রূপের সাথে। আগে মানুষ হন, তারপর পুরুষ হবেন। এই নিন আপনার কন্যা। আপনার স্ত্রী সুস্থ আছে। এরপর থেকে তাকে দিয়ে কোনো ভারী কাজ করাবেন না, যদি মানুষ হয়ে থাকেন। শেষের কথাটা অরাব মেয়েটির শাশুড়ির দিকে তাকিয়ে বলল। স্বামী আর শাশুড়ি দুজনেই মাথা নিচু করে আছে। অরাব ডানে বামে মাথা নাড়িয়ে নিজের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ালো। নাসরা সকলে মুগ্ধ হয়ে অরাবের কথা শুনছে। আজ বড় সাহেবের কারণে মেয়েটি আর বাচ্চাটা বেঁচে গেল। তার সাথে তারা সি সেকশনের সাথেও পরিচিত হলো, যেটা এই হাসপাতালে প্রথমবার ঘটেছে। 16 কি 17 বছরের একটা মেয়ে, তাও গর্ভবতী। প্রসব বেদনায় যখন একদম শারীরিক অবস্থা যখন তার শেষ ধাপে অতিক্রম করবে, তখন মেয়েটি শ্বশুর জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসে। পরিবারের সাথে দ্বন্দ্ব করে বাসায় কয়েকবার নর্মালের চেষ্টা করা হয়ে গেছে। তখন অরাবের রাগে মাথা ফেটে যাচ্ছিল। এমন অবস্থা দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো বাচ্চা নর্মালে হওয়ার জন্য সঠিক স্থানেই নাই। তার উপর পেটের নালিও পেঁচিয়ে গেছে শরীরে। তখন অরাব সিদ্ধান্ত নেয় সে সি সেকশন করবে, যদিও এই দেশে এখনো নাম কেউই শুনেনি। এটা ওরা বুঝিয়ে বলল তার স্বামীকে। তারা সবাই রেগে গেল আর বলল পেট কাটা খুঁতসহ বউকে নিয়ে তার ছেলে সংসার করবে কেন? এইসব নাকি ডাক্তারদের টাকা খাওয়ার ধান্দা। ওরা রেগে মেয়েটির স্বামীকে থাপ্পড় দিয়ে ফেলেছিল। অতি দ্রুত কিছু না করলে দুজনেই মারা যাবে, তাই অরাব নিজের টাকায় এই অপারেশন করে। আজ যদি সে না বাঁচাতে পারত এদের দুজনকে, সে তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি কখনোই রাখতে পারত না। নিজের চোখের সামনে এমন নির্মম দৃশ্য দেখে নিজেকে কখনো ক্ষমা করতে পারত না। সে খুব খুশি এইসব কুসংস্কার থেকে মানুষকে আস্তে আস্তে বের হতে হবে। সবাই বাঁচবে, কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। সে ভারতে থাকতেও আরও 2বার সি সেকশন করেছে,
কিন্তু তার দেশে এই প্রথমবার। নিমিষে মনটা প্রফুল্ল হয়ে গেল। ছুটিও পেয়ে গেছে এবার। সবকিছু ঠিকঠাক করার পালা। আম্মিকে মানাবে, তারপর আরুর সাথে কথা বলবে। জীবনে 30টা বছর পার হয়ে গেল। এখন একটা ছোট্ট আরু বা অরাব আসলে খারাপ হয় না। তার বড্ড ইচ্ছে করছে এখন কেউ তাকে বাবাজান বলে ছোট্ট ছোট্ট হাত দিয়ে গলা জড়িয়ে ধরবে। বেজায় খুশি হয়ে প্রিয়মকে ফোন লাগালো। কথা বলবে না? অরাব মৃদু হেসে বলল তার ভাই তার সাথে রাগ করেছে। আমার সাথে কথা বলা না বলায় কোনো কিছু কারো যায় আসে না। প্রিয়ম ঠোঁটে ঠোঁট চেপে নাকের ফাটা ফুলিয়ে বলল রাগ হয়েছে তার। সে নিজের ঘরের বিছানায় আধশোয়া হয়ে কথা বলছে। যায় আসে তো অরাবের আসে। প্রিয়মকে ছাড়া অরাবের দিনই যায় না। কষ্ট হয়। মাস্টারমশাই কথা কয় না কেন? অরাবের এমন বাচ্চাদের মতো কথায় প্রিয়ম খিকখিক করে হেসে উঠল। দুজনে মন খারাপের সমাপ্তি সেখানেই হয়। বয়সের পার্থক্য কম হওয়ায় দুজনে বন্ধনটা বন্ধুর মতো। প্রিয়মের সাথে কথা বলে জানতে পারলো রাজকুমারী এরিজোনা তৈলচিত্র প্রকাশ হয়েছে, তাই একজন আয়াকে ডাকলো একটা পত্রিকা তার কেবিনে পাঠাতে বলবে। রাজকুমারীকে দেখার আগ্রহ কম বেশি সবার মধ্যে। পুরুষতান্ত্রিক এই সমাজেই প্রথম কোনো নারী এত অগ্রাধিকার পাচ্ছে, যেখানে নারীদের এখন সবাই লাঞ্ছিত, বঞ্চিত, বেশিরভাগই অশিক্ষিত, ভোগ পণ্য মনে করে। সেখানে সরফরাজ কন্যা লন্ডনের মতো রাষ্ট্রে পড়াশোনা শেষ করে নিজেকে সবার থেকে ভিন্নভাবে সবার সামনে উপস্থিত হয়েছে। এটা সমাজ মনে রাখবে। এখন যদি নারীদের সমান অধিকার একটু দেওয়া হয়, কারণ তাদের নেতৃত্ব এখন একজন নারী, তার নিয়ম তারা মানতে বাধ্য। আজকে আমার কেবিনে কোনো পত্রিকার কাগজ আসেনি কেন লিটন ভাই? আয়া আসতে অরাব জিজ্ঞেস করলো। ওই বড় সাহেব হয়েছে কি রাজকুমারী এরিজোনা তৈলচিত্র একটু আগে এসেছে, সেটাকে প্রধান ফটকে ঝোলাতে সবার অনেক কসরত করতে হয়েছে, তাই ভুলে গিয়েছিলাম। বিশাল বড় ফ্রেম তো, তাই ক্ষমা করবেন। ও আচ্ছা, চলুন তাহলে দেখে আসি আমাদের নতুন মহারানীকে। অরাব ইয়ার্কি করে বলল। আল গোছালো গায়ে অ্যাপ্রনটা খুলে চেয়ারে রেখে পকেটে 2 হাত ঝুলিয়ে অলস ভঙ্গিতে হেঁটে হেঁটে প্রধান ফটকে পথ ধরল অরাব।